স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে রেতন আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। ভারতের গুজরাটের আহমেদাবাদে 242 আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় আরোহীদের সবাই নিহতের আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ধরপুর এলাকায় লোকালয়ে এই দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটি আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছিল। উড্ডয়নের পরপরই ঘটে এই দুর্ঘটনা। লোকালয়ে একটি ভবনে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয় বিমানটি। দুর্ঘটনার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত 7টি ইউনিট। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে ভারত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ, দুর্ঘটনার আদ্যোপান্ত একটু জানতে চাই আপনার কাছে। মৃতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া গিয়েছে কিনা, কিংবা যা তথ্য আছে আপনার কাছে জানতে চাই। দেখুন, এখনো পর্যন্ত সরকারিভাবে 133 জনের নিহতের খবর ইতিমধ্যেই জানানো হয়েছে এবং বাকিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল রয়েছে, সেখানে সকলকে স্থানান্তরিত করা হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেখানে বিমান দুর্ঘটনাটি ঘটেছে, অর্থাৎ সেটি ঘন জনবসতিপূর্ণ এলাকা এবং সেইখানে কতটা ক্ষতি হয়েছে এখন সেটাই সংখ্যা। ইতিমধ্যেই বিমানবন্দর পক্ষ থেকে আপাতত ওই আহমেদাবাদ বিমানবন্দরের যে সমস্ত উড়ান ছিল বাতিল হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বিমানটি যেটি আগুন পড়ার পরেই আগুন লেগে যায়, সেটিকে এখনো নেভানো সম্ভব হয়েছে এমনটাই কিন্তু তথ্য আছে। এবং যারা সেখানে ছিল, আমরা যে তথ্যটা এখনো পর্যন্ত পাচ্ছি যে ওই বিমানে মোট 242 জন যাত্রী কিন্তু ছিলেন এবং তার মধ্যে ইতিমধ্যেই 133 জনের নিহতের খবর পাওয়া যাচ্ছে এবং বাকি সকলকেই কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে এবং স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে যে এলাকায় এই বিমান দুর্ঘটনাটি ঘটেছে সেইখানে কতটা ক্ষতি হয়েছে সেই বিষয়টাই দেখার। সব থেকে বড় কথা হচ্ছে কি, যে যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে তা নিয়ে কিন্তু একটি উচ্চ পর্যায়ের কমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে এবং তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত পরিস্থিতি যে জায়গায় রয়েছে সেখানে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় সরকারি পক্ষ থেকে যত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং উদ্ধার কার্য কিন্তু এখনো পর্যন্ত চলছে এমনটাই কিন্তু খবর আসছে। জি নিশ্চয়ই বিশ্বনাথ দাস, আপনার কাছ থেকে আরো তথ্য জানবো। যত সময় যাবে নিশ্চয়ই আপনি আরো তথ্য সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি আলোচনার কেন্দ্রবিন্দু এখন রাজনৈতিক অঙ্গনে। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন জামায়াত, এনসিপি, বামসহ বিভিন্ন দলের নেতারা। বলছেন এতে সরকারের সঙ্গে বিএনপি দূরত্ব অনেকটাই কমে আসবে। একই সঙ্গে নেতাদের প্রত্যাশা একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের পথও বের হবে এই বৈঠকে। রাজনীতির চতুর্দিকে এখন আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ঘিরে। সবার দৃষ্টি লন্ডনে। শুক্রবার লন্ডন সময় সকাল 9টা অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর 2টায় এই বৈঠক হওয়ার সূচি রয়েছে। এই বৈঠককে ইতিবাচকভাবে দেখছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের প্রত্যাশা এই বৈঠক সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে বিশেষ ভূমিকা রাখবে। যে জুলাই ঘোষণা, ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনের পূর্বে সংস্কারের কাজগুলো শেষ করা, মানবতা বিরোধী অপরাধীদের বিচারকে দৃশ্যমান করা, যেসব দাবিগুলো উঠছে, স্পেশালি এইসব বিষয়ে এই বৈঠকে ইতিবাচক আলোচনাই হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। এই পরিস্থিতিতে সবার আগে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়াটি গুরুত্বপূর্ণ। সেই জায়গায় বিএনপি তাদের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমরা প্রত্যাশা করি এবং অন্যান্য সকল রাজনৈতিক দলের এই দায়িত্বশীল ভূমিকাটি কিন্তু পালন করা উচিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা থেকে শুরু করে সার্বিক দিক বিবেচনায় সরকারের সাফল্য নিয়ে কোনো রাজনৈতিক দলে রয়েছে প্রশ্ন। তাদের আশা এই বৈঠকে নির্বাচনের দিন তারিখ নির্ধারণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে। সেই সভায় তিনি সুস্পষ্টভাবে যদি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এবছরের মধ্যে ঘোষণার ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেন, তাহলেই কেবলমাত্র কিছুটা হলেও রাজনৈতিক সংকট দূর করার ক্ষেত্রে আমরা এক ধাপ এগোতে পারব। চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে ইউনূস তারেকের বৈঠক বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করে ইসলামী দলগুলো। আমরা এটাকে মনে করছি একটা ভালো উদ্যোগ, চমৎকার উদ্যোগ এবং আগামী দিনের রাজনীতিতে এটা
একটা পজিটিভ ইম্প্যাক্ট করবে। সংস্কার বিষয় এবং খুনি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার বিষয় এবং আগামী নির্বাচন কিভাবে সুষ্ঠু একটি সুন্দর পরিবেশে করা যায়, এই সকল বিষয়ে এই বৈঠকে গুরুত্ব পাওয়া উচিত বলে আমরা মনে করি। সর্বোপরি রাজনৈতিক দলগুলো ইউনূস তারেকের বৈঠককে বেশ তাৎপর্যপূর্ণ বলছে। নেতারা মনে করেন এই বৈঠক সহ দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হলে আগামীর বাংলাদেশ বিনির্মাণ ও জাতীয় ঐক্যে কেউ ফাটল ধরাতে পারবে না। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই, তিনি চাইলেই যে কোনো সময় দেশে আসতে পারেন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের শান্না হাইওয়ে থানা ও 63 বিজিবি ব্যাটালিয়ন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নাই, উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরবেন, নিজের যে সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। বিদেশে অর্থ পাচারের অভিযুক্ত ধনকুবেরদের সঙ্গে সমঝোতার কথা চিন্তা করছে সরকার। ব্রিটিশ গণমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। গভর্নরের বক্তব্য থেকে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কম গুরুতর মামলাগুলোর ক্ষেত্রে আর্থিক সমঝোতা অন্যতম বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে। শেখ হাসিনার শাসন আমলে সংশ্লিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের কাছ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে ভবিষ্যৎ আন্তর্জাতিক মামলা পরিচালনায় $10 কোটি পর্যন্ত অর্থ সংগ্রহের লক্ষ্যের কথাও জানান গভর্নর। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবার সহ রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে অগ্রাধিকার ভিত্তিতে 11টি তদন্ত শুরু করেছে। পাচার হওয়া অর্থ ফেরতে লন্ডন সফরে যুক্তরাজ্য সরকারের কাছেও সহায়তা প্রত্যাশা করেছেন প্রধান উপদেষ্টা। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে 70 জনকে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রাতভর সিলেটের জাফলং, কোম্পানিগঞ্জ এবং সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। বিজিবি জানিয়েছে, জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা সীমান্ত দিয়ে 40 জনকে পুশিং করে বিএসএফ। একইভাবে কোম্পানিগঞ্জের কালাইরাগ সীমান্ত দিয়ে 13 জনকে এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকাউট সীমান্ত দিয়ে আরও 17 জনকে ঠেলে দেওয়া হয়। অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে বিজিবি। জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা লালমনিরহাট ও কুড়িগ্রামের বাসিন্দা। বেশ কয়েক বছর ধরে ভারতে বিভিন্ন স্থানে অবৈধভাবে বসবাস করছিলেন তারা। এদিকে লালমনিরহাটের সীমান্তের 2টি পয়েন্ট দিয়ে 19 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ, তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাধার মুখে ব্যর্থ হয় তারা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা সঠিক নিয়মে বাংলাদেশিদের ফেরত পাঠাতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন। নিয়ম হইলো প্রপার চ্যানেলে, ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা যে জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। তীব্র গরম আর ভ্যাপসা আবহাওয়ায় অতিষ্ঠ জনজীবন। শহর ফাঁকা হলেও কর্মজীবী মানুষের ভোগান্তি চরমে। তৃষ্ণা মেটাতে কেউ বা পান করছেন অস্বাস্থ্যকর পানীয়। আবহাওয়া অফিস বলছে, আরও কয়েকদিন থাকবে গরমের তীব্রতা। 15 জুনের পর রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সাতক্ষীরার মোহাম্মদ আলীর বয়স 50 পেরিয়েছে। ঢাকার রাস্তায় রিকশা চালান 26 বছর ধরে। ঈদের ছুটিতে বাড়ি ফেরার সুযোগ থাকলেও ইচ্ছে চাপা দিয়ে বাড়তি আয়ের আশায় রয়ে গেছেন ঢাকায়। কিন্তু বাস্তবতা হলো উল্টো। তীব্র গরমে দুপুরে নগরবাসী ঘর ছাড়া হচ্ছেন না বললেই চলে, তাই রিকশার চাকা চলছে ধীরে। ঈদের সময় বাড়ি যাওয়া হয়নি, ভাবছিলাম যে ঈদের সময় ইনকাম হবে, কিন্তু ইনকাম হচ্ছে না। এই গরমে প্রচুর কষ্ট হচ্ছে, যাত্রী পাওয়া যাচ্ছে না। ঈদের ছুটিতেও রাজধানীর পার্ক, বিনোদন কেন্দ্র কিংবা বাজারগুলোতে মানুষের আনাগোনা কম। যারা বের হচ্ছেন অভিব্যক্তিতেই গরমের অসহ্য যন্ত্রণা। রাস্তার পাশে পানীয়র দোকানগুলোতে তৃষ্ণা মেটাচ্ছেন অনেকেই, তবে এতেও স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা। বাইরের রোড সাইডে যে খাবারগুলো আছে, এই খাবারের যে পানির যে সোর্সটা, এটা কিন্তু আসলে খুব একটা স্বাস্থ্যসম্মত না, যার ফলে পানিবাহিত রোগ বা খাবারের মাধ্যমে কন্টামিনেটেড যে রোগগুলো হয়, সংক্রমিত রোগ, এগুলো কিন্তু এখন ছড়িয়ে যাওয়ার খুব বেশি প্রবণতা থাকে, যার ফলে বাইরের খাবার অবশ্যই বর্জন করতে হবে। অধিকাংশ মানুষ যখন রোদ এড়িয়ে ঘরে থাকার চেষ্টায়, তখন গরমের কষ্ট ভুলে সাময়িক স্বস্তি পেতে কেউ বা ছুটছেন কৃত্রিম জলাশয়ের দিকে। গরমে অতুষ্ট, আমরা যে সারাবাড়া থেকে চলে আসছি, ছোটবেলায় গরম লাগলে চলে আসতাম, এখন অনেক বছর পরে আসছি, খুব ভালো লাগতেছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে কয়েকদিনের মধ্যে গরম কমার সম্ভাবনা নেই। বেশিরভাগ অঞ্চলে তাপপ্রবাহ থাকবে আরও কয়েকদিন। আমরা আশা করছি যে এটি 14 তারিখ বা 15 তারিখ থেকে এই বৃষ্টিপাতের এরিয়া বাড়তে থাকবে এবং 15 থেকে 22 তারিখ এই সময়ের মধ্যে প্রায় পুরো বাংলাদেশে আপনার হালকা থেকে মাঝারি ধরনের এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে শহুরে পরিবেশে বাস্তবে গরম অনুভূত হচ্ছে পরিমাপের চেয়েও বেশি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। তীব্র গরমে পুড়ছে ভারতের রাজধানী দিল্লি। পরিস্থিতি সামাল দিতে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। শহরের বিভিন্ন জায়গায় তাপমাত্রা 40.9 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এর সঙ্গে আর্দ্রতা যোগ হয়ে হিট ইন্ডেক্সে তাপমাত্রা পৌঁছেছে 51.9 ডিগ্রি সেলসিয়াসে। বুধবার বিকেলে দিল্লিতে সবচেয়ে বেশি গরম ছিল আয়নগরে। সেখানে তাপমাত্রা ছিল 45 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পালাম, রিজ, পিতমপুরা, লোদি রোড, ময়ূরবিহার এবং সফদরজংয়েও তাপমাত্রা ছিল 40 ডিগ্রির উপরে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল পর্যন্ত গরমের তীব্রতা থাকবে দিল্লিতে। এরপর উত্তর পশ্চিম ভারতে ঝড় হতে পারে, যার কারণে দিল্লিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।